রবার্ট লেভানডস্কি যদি বার্সেলোনা ছেড়ে যান, সেক্ষেত্রে বার্সেলোনার কি হবে? তার রিপ্লেসমেন্ট হিসাবে বার্সেলোনায় কে আসবেন? এটা নিয়ে ফুটবল ভক্তদের মধ্যে অনেক জল্পনা কল্পনা চলছে। বার্সেলোনা ভক্তদের মধ্যে তো রয়েছেই। আমার পেজেরই বিভিন্ন ভিডিওর কমেন্ট সেকশনে অনেকেই জানতে চেয়েছেন যে, ভাইয়া রবার্ট লেভানডস্কি যদি বার্সেলোনা ছেড়ে চলে যায়, তাহলে ইন দ্যাট কেস বার্সেলোনার মেইন স্ট্রাইকার হিসাবে কাকে সাইন করা দরকার? সো ওইটা নিয়েই আজকের ভিডিও মেইনলি। লেভানডস্কির রিপ্লেসমেন্ট হিসাবে আতলেতিকো মাদ্রিদের হুলিয়ান আলভারেজ থেকে শুরু করে বায়ার্ন মিউনিখের হ্যারি কেইন, ম্যানচেস্টার সিটির আর্লিং হালান্ড অনেকের সঙ্গেই বার্সেলোনার নাম জড়ানো হচ্ছে। প্রত্যেকেই দুর্দান্ত অপশন, এতে কোনো সন্দেহ নেই। তবে লেভানডস্কির রিপ্লেসমেন্ট হিসাবে আমি এই ভিডিওতে তাদের কারোর নামই সাজেস্ট করব না। এই লিস্টে যাদেরকে রেখেছি তাদেরকে রেখেছি কয়েকটা বিষয় বিবেচনা করে। নাম্বার ওয়ান, এই লিস্টে যারা আছেন তাদের বয়স কারোরই 30-এর বেশি নয়। সো ওই হিসাবে হ্যারি কেনকে আপনি এই লিস্টে পাবেন না। নাম্বার টু, এই লিস্টে এমন কোনো খেলোয়াড়কে পাবেন না যে খেলোয়াড়কে কিনতে হলে বার্সেলোনাকে অবিশ্বাস্য লেভেলের টাকা খরচ করতে হবে বা ওয়ার্ল্ড রেকর্ড ট্রান্সফার ফি দিতে হবে। সো ওই কারণে আপনি আর্লিং হালান্ড বা হুলিয়ান অ্যালভারেজকে এই লিস্টে পাবেন না, বা লাউতারো মার্টিনেজ তাকেও আপনি এই লিস্টে পাবেন না। নাম্বার থ্রি, ডিরেক্ট রাইভাল অর্থাৎ রিয়াল মাদ্রিদের কোনো খেলোয়াড়কে আপনি এই লিস্টে পাবেন না। অ্যান্ড নাম্বার ফোর, বার্সেলোনার পোস্টার বয় লামিন ইয়ামাল, যিনি কিনা বার্সেলোনার ফরওয়ার্ড লাইনেরও মেইন ম্যান। এই লিস্টে এমন পাঁচজনকে রাখা হবে যাদের খেলার স্টাইল লামিন ইয়ামালের খেলার স্টাইলকে কমপ্লিমেন্ট করে বলে আমার কাছে অন্তত মনে হয়। 37 বছর বয়সে রবার্ট লেভানডস্কিকেই দেখুন, তার খেলার স্টাইল এখন এমন, দেখলে মনে হয় যে তার খেলার স্টাইলের সঙ্গে লামিন ইয়ামালের খেলার স্টাইল কিন্তু কমপ্লিমেন্ট করছে। এই বয়সে লেভার বক্স ডমিনেন্স অন্য লেভেলের। বক্সের মধ্যে শট নেওয়ার জন্য যেভাবে নিজেকে পজিশন করেন আর যেভাবে শট নেওয়ার জন্য নিজেকে জায়গা বের করে দেন, সেটা এক কথায় অবিশ্বাস্য। একজন আদর্শ স্ট্রাইকারের পক্ষে ডি বক্সের মধ্যে যত ধরনের ফিনিশ করা সম্ভব, এই বয়সেও সব ধরনের ফিনিশ করতে পারেন লেভানডস্কি, যেটা কিনা লামিন ইয়ামালের মতো ক্রিয়েটারদেরকে অনেক বেশি সুবিধা এনে দেয়। ক্যারিয়ারের এই পর্যায়ে ইয়ামাল যতটা না গোল স্কোরার, তার থেকেও বেশি ক্রিয়েটার। তো এমন একজন স্ট্রাইকারের বার্সেলোনায় আসা উচিত বলে আমার কাছে মনে হয়, যার বক্স ডমিনেন্স ইয়ামালের ক্রিয়েটিভিটির সঙ্গে ক্লিক করতে পারে এবং তার প্রেস করা ও কম্বিনেশন করার ক্ষমতাও অনেক বেশি হওয়া উচিত, যাতে অফ দ্য বল সিচুয়েশনে লামিন ইয়ামালকে যেন বেশি খাটাখাটনি না করতে হয়। অনেকটা লিওনেল মেসির সঙ্গে দাভিদ ভিয়ার কম্বিনেশনের মতো। আপনারা সবাই জানেন যে লিওনেল মেসি যখন বিশ্বসেরা হচ্ছিলেন বা বিশ্বসেরা খেলোয়াড়ের তালিকায় যখন অলরেডি চলে গিয়েছেন, তখন মেসির সঙ্গে কম্বাইন করার জন্য বার্সেলোনা একজন নাম্বার 9-কে নিয়ে এসেছিল, অ্যান্ড দ্যাট ওয়াজ জলাতান ইব্রাহিমোভিচ। কেনার পরে বার্সেলোনা দেখলো যে না, মেসির সঙ্গে তার একদমই কম্বিনেশন হচ্ছে না, মেসি নিজেও জলাতানের সঙ্গে খেলে সন্তুষ্ট হচ্ছিল না। তাই বার্সেলোনা বুঝতে পেরেছিল যে তাদের দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড়টার কে, সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড়টা লিওনেল মেসি। সো লিওনেল মেসিকে খেলানোর জন্য এমন একজন স্ট্রাইকারকে নিয়ে আসতে হবে, যে স্ট্রাইকারটা কিনা তার সাথে কম্বাইন করে ভালো মতো খেলতে পারে, পার্টনারশিপ করে ভালো মতো খেলতে পারে, যেটা কিনা জলাতান ইব্রাহিমোভিচ ঠিক মতো করতে পারছিলেন না। সো পরবর্তী বছর কি হলো, জলাতান ইব্রাহিমোভিচকে বিক্রি করে দিয়ে ডাভিড ভিয়াকে নিয়ে আসলো বার্সেলোনা, এবং সেই কম্বিনেশনটাই কিন্তু বার্সেলোনা এবং লিওনেল মেসিকে অবিশ্বাস্য সব সাফল্য এনে দিয়েছে। সো মেসির মতো ওইরকম ট্রিটমেন্ট পাওয়া উচিত লামিন ইয়ামালেরও। এখন সেই ট্রিটমেন্ট পাওয়ার জন্য বার্সেলোনার কোন পাঁচটা স্ট্রাইকারকে টার্গেট করা দরকার? লেটস হ্যাভ আ লুক। নাম্বার 1, ভিক্টর ওজিমেন। বার্সেলোনার সঙ্গে ক্রমাগত হুলিয়ান আলভারেজের নাম জড়ানো দেখে একটা জিনিস মনে করা যেতেই পারে যে হয়তো বার্সেলোনার আসলেই স্ট্রাইকার কেনার জন্য বেশ ভালো রকমের টাকা পয়সা আছে। আর সেটাই যদি হয়, তাহলে আলভারেজকে না কিনে তাদের উচিত ভিক্টর ওজিমেনকে কেনা। ক্যারিয়ারের পিক টাইমে আছেন তিনি, মাত্র 27 বছর বয়স। শীর্ষ 5 লিগের মধ্যে শিরোপা জেতারও অভিজ্ঞতা রয়েছে তার, নাপোলির হয়ে। খেলছে না এমন একটা ক্লাবে যেখান থেকে তাকে কিনে আনা বার্সেলোনার ক্ষেত্রে অপেক্ষাকৃত সহজ হবে। কঠিন হতে পারে বেতন বোনাসের বিষয়গুলো, তবে ওজিমেনের কোয়ালিটির দিকে তাকিয়ে বার্সেলোনার উচিত ওজিমেনের ওসব দাবি দেওয়া মেনে নেওয়া। ওজিমেনের ফিজিক্যালিটি, ওয়ার্ক রেট, এনার্জি, প্রেস করার ক্ষমতা, এগুলো নিয়ে আসলে নতুন করে বলার কোনো কিছু নেই। অফ দ্য বল সিচুয়েশনে লামিন ইয়ামালকে প্রেসিং নিয়ে অত বেশি চিন্তা করতে হবে না, বরং ইয়ামাল তখন সোললি গোল করা ও করানোর দিক দিয়ে মনোযোগ দিতে পারবে যদি ওজিমেন বার্সেলোনাতে আসে। ওজিমেনের একটা স্বভাব রয়েছে যে বক্সে ক্রমাগত ঢুকে গিয়ে শট নেওয়ার অভ্যাস। এই অভ্যাসটা ইয়ামালকেও সাহায্য করবে বক্স বরাবর ক্রিয়েটিভ পাস ও ক্রস দেওয়ার জন্য। শারীরিকভাবে ভীষণ শক্তিশালী ও বক্সে লেভানডস্কির মতো নিজের স্পেস নিজেই ক্রিয়েট করতে শট মারতে পারেন এই ওজিমেন, যা বিশেষ করে লো ব্লক ডিফেন্ডিং করা দলগুলোর বিপক্ষে অনেক বেশি কার্যকরী হয়। শক্তিশালী স্ট্রাইকারদের মতো তার হোল্ড আপ গেমও অনেক স্ট্রং, যে কারণে কখনো কখনো নিচে নেমে বল হোল্ড করে ইয়ামালদের বক্সে অ্যাটাক করার সুযোগও সৃষ্টি করে দিতে পারবেন তিনি। প্রচণ্ড প্রেসিং ও এনার্জির সাহায্যে প্রতিপক্ষের ডিফেন্ডাররা যেন নিজ ডিবক্সে ভুল করে বসেন, সেটাও ফোর্স করতে পারেন ওজিমেন। হানসি ফ্লিকের মতো হাই প্রেসিং করা কোচের জন্য ওজিমেনের মতো একজন স্ট্রাইকার পাওয়া স্বপ্নের মতো ব্যাপার। হিসাব করে দেখুন, এল ক্লাসিকোতে আন্তোনিও রুডিগারের মতো ওল্ড স্কুল ডিফেন্ডারের বিপক্ষে ফেরান তোরেসের জায়গায় ওজিমেনকে খেলালে বক্সের ডুয়েল জেতার সম্ভাবনা কতটা বেড়ে যাবে বার্সেলোনার। ট্রানজিশন সিচুয়েশনেও ডিরেক্ট রানিং এবং স্পিডের সাহায্যে এবং প্রতিপক্ষের ডিফেন্সের পেছনের স্পেসটাকে দ্রুতগতিতে ইনভেট করার দিক দিয়ে, বল ক্যারিং এর দিক দিয়েও ওজিমেন অসাধারণ একজন স্ট্রাইকার। সো বার্সেলোনা চাইলেই কিন্তু এই স্ট্রাইকারের দিকে নজর দিতে পারে। নাম্বার 2, সামু আগেহোয়া।
ধরেন টাকা পয়সার টানাটানির কারণে ওজিমেনকে কেনা সম্ভব হলো না বার্সেলোনার, সেক্ষেত্রে নেক্সট ওজিমেনকে কিনতে পারে তারা। আর এই নেক্সট ওজিমেন স্প্যানিশও বটে। আমার মতে স্পেন ন্যাশনাল টিমের আক্রমণ ভাগে সামু আগেওয়ার সাথে লামিন ইয়ামাল এবং নিকো উইলিয়ামস যদি একসঙ্গে খেলতে পারেন, তাহলে এই ট্রাইও নেক্সট 10 বছর বিশ্বকে শাসন করার সক্ষমতা রাখে। এমনই একজন স্ট্রাইকার সামু আগেহোয়া। অ্যাটলেটিকো মাদ্রিদের কোচ ডিয়েগো সিমিওনে তার মূল্য না বুঝে বিক্রি করে দিয়েছিলেন পোর্তোর কাছে। সেখানেই দুর্দান্ত খেলছেন এই স্ট্রাইকার। নজরে পড়েছেন চেলসি ও টটনামের মতো ক্লাবগুলোর। বক্স ডমিনেন্স, বক্সের মধ্যে নিজের জন্য স্পেস ক্রিয়েট করে নানা ধরনের ফিনিশ করা, ফিজিক্যালিটি ও প্রেসিং করার দিক দিয়ে ওজিমেনের মতোই খেলার স্টাইল তার। ট্রানজিশনও দুর্দান্ত। কপাল খারাপ, মাত্রই লিগামেন্টের ইনজুরিতে পড়েছেন, এসিএল এর ইনজুরিতে পড়েছেন। সো সেই হিসাবে বিশ্বকাপ খুব সম্ভবত খেলতে পারবেন না এই স্ট্রাইকার। কিন্তু বিশ্বকাপে যদি খেলতে না পারেন এবং এই মৌসুমের বাকি সময়টাও যদি পোর্তোর হয়ে খেলতে না পারেন, তার মানে ট্রান্সফারের বাজারে তার দাম অনেক কিন্তু কমে যাবে, যে জিনিসটা বার্সেলোনাকে আরো বেশি সাহায্য করবে। সো বার্সেলোনা কিন্তু এই জিনিসটা দিকে নজর রাখতে পারে। যেমন কোয়ালিটির একজন স্ট্রাইকার ইনজুরি থেকে ফিট হয়ে চলে আসলে কিন্তু আবার সেই দুর্দান্ত খেলার সামর্থ্য রয়েছে তার। আগেহোয়া আর ওজিমেনের মতো ফরওয়ার্ড থাকলে বার্সেলোনা চাইলে লং বল স্ট্র্যাটেজিতেও খেলতে পারে। গোলকিপার জোয়ান গার্সিয়া প্রতিপক্ষের বক্স বরাবর লং বল পাঠালে সেটাকে নিয়ন্ত্রণে এনে হোল্ড আপ গেমের মাধ্যমে বক্সে ঢুকে যাওয়া উইঙ্গার আর মিডফিল্ডারদের গোল করার সুযোগ করে দিতে পারেন এই ধরনের স্ট্রাইকাররা। নাম্বার 3, ফ্রান্সিসকো পিও এসপোসিতো। এখন বার্সেলোনা যদি এমন স্ট্রাইকার চায় যার আগেহোয়া আর ওজিমহেনের ওইসব গুণাবলীর পাশাপাশি বল প্লেইং ক্যাপাবিলিটিও তুলনামূলকভাবে অনেক ভালো ও দলের প্রয়োজনে মাঝে মধ্যে ফলস নাইন বা সাপোর্ট স্ট্রাইকারের ভূমিকাতেও খেলতে পারবে, সেক্ষেত্রে বার্সেলোনার উচিত ইন্টার মিলানের তরুণ স্ট্রাইকার ফ্রান্সিসকো পিও এসপোসিতোকে শর্টলিস্টে রাখা। আদর্শ স্ট্রাইকারের মতো গোল করার পাশাপাশি বক্স ডমিনেন্স, বক্স অ্যাটাক করে ক্রমাগত ঢুকে যাওয়া, প্রেসিং, ট্র্যাক ব্যাক করে ডিফেন্সিভলি সাহায্য করার অভ্যাস তো এর রয়েছেই, সঙ্গে ক্রিয়েটিভিটির দিক দিয়েও বেশ ভালো এই স্ট্রাইকার। অ্যাটাকিং থার্ডের যে কোনো জায়গা থেকে প্রপার পাস কমপ্লিট করতে পারেন এই ইটালিয়ান। হোল্ড আপের দিক দিয়ে ইটালিয়ান সেরিয়ার সেরা স্ট্রাইকার বলা যেতে পারে এই তরুণকে, যে কিনা দলের স্বার্থে একটু নিচে নেমে বক্সে গোল করার সুযোগ করে দেবে গাভির মতো প্রেসিং মিডফিল্ডার বা ইয়ামাল রাফিনিয়াদের মতো বক্সে ঢুকে যেতে চাওয়া উইঙ্গারদের। বল বলতে গেলে একদম চুম্বকের মতো লেগে থাকে তার পায়ে, যা হোল্ড আপ গেমকে আরও স্ট্রং করে। আবার লুকা টোনির মতো ওল্ড স্কুল নাম্বার 9-এর মতো প্রতিপক্ষের মেইন সেন্ট্রাল ডিফেন্ডারের সঙ্গে যুদ্ধ করে নিজের জন্য স্পেস ক্রিয়েট করে নিয়ার পোস্টে ফিনিশ করার ন্যাকও রয়েছে এই স্ট্রাইকারের। তবে সব মিলিয়ে খেলার স্টাইলের জন্য মিল পাওয়া যায় ম্যানচেস্টার সিটি ও ইন্টার মিলানের সাবেক স্ট্রাইকার এডিন জেকোর সঙ্গে। টুকটাক প্লে মেকিংও পারেন, তবে বয়স যেহেতু মাত্র 19 পেরিয়ে 20-এ পড়েছেন, তার খেলার মধ্যে এখনো কিছু জিনিসপত্র রয়েছে যেগুলো এখনো রিফাইন করা দরকার। বক্সে নিজের গোল করার কিলার ইনস্টিংক্ট আরেকটু ইমপ্রুভ করলে আর নিজের টেম্পারামেন্ট যদি ঠিক করতে পারেন, তাহলেই ব্যাস, আর ঠেকায় কে। সতীর্থদের কাছাকাছি থেকে কম্বিনেশন করে খেলতে পছন্দ করেন পিও এসপোসিতো, যা কিনা বার্সেলোনার বল প্লেইং আইডিওলজির সঙ্গেও কিন্তু বেশ ভালোভাবে যায়। নাম্বার 4, আলভারো রদ্রিগেস। লিভারপুলের হুগো একিটিকের খেলা যদি আপনার ভালো লেগে থাকে, তাহলে নিঃসন্দেহে আলভারো রদ্রিগেসের খেলাও আপনার ভালো লাগবে। লেফট ফুটেড এই স্ট্রাইকার মেইন স্ট্রাইকার হিসেবে খেলার পাশাপাশি খেলতে পারেন লেফট উইঙ্গারের ভূমিকাতেও। এরিয়াল ও গ্রাউন্ড ডুয়েল, হোল্ড আপ গেমে দুর্দান্ত হওয়ার কারণে চাইলে প্রপার টার্গেট ম্যানের মতো বক্সের মধ্যেও ইউজ করা যায় এলচের এই স্ট্রাইকারকে। আবার ডিরেক্ট দৌড়ে বক্স অ্যাটাক করা ও প্রতিপক্ষের ডিফেন্সের পেছনে স্পেসটাকে স্পিড দিয়ে ইনভেড করতে পারার কারণে ট্রানজিশনাল ফুটবলও খেলানো যায় তাকে দিয়ে। তবে আমার মনে হয় না বল প্লেইং এর দিক দিয়ে এই স্ট্রাইকারটা এখনই অনেক বেশি ওয়ার্ল্ড ক্লাস। বার্সেলোনা এলে লামাসিয়ার গ্র্যাজুয়েটদের সঙ্গে থেকে থেকে ঠিক হয়ে যাবে সেটা নিশ্চিত। সেটা যদি উন্নত হয়, তাহলে অনায়াসে ফলস নাইনের ভূমিকাতেও খেলতে পারবেন তিনি। অলরাউন্ড স্ট্রাইকার হয়ে যাবেন। ড্রিবলিং করতে পারেন বেশ ভালো, তবে মাঝে মধ্যে অযাচিত ড্রিবল করারও অভ্যাস রয়েছে তার। তবে সমস্যার কথা হলো এই স্ট্রাইকার আগে রিয়াল মাদ্রিদের হয়ে খেলেছেন। রিয়াল মাদ্রিদ এখন এলচের কাছে স্ট্রাইকারকে বিক্রি করে দিলেও 50% সেল অন ক্লজ এখনো নিজেদের কাছে রেখে দিয়েছে। তাই তারা যদি দেখে যে এই স্ট্রাইকারের উপরে বার্সেলোনা ইন্টারেস্টেড, তাহলে এমনও হইতে পারে যে এলচের কাছে ওই 50% সেল অন ক্লজের বাহানাটা তুলে তারাই আবার এই স্ট্রাইকারটাকে কিনে ফেললো এবং পরবর্তীতে অন্য কোনো একটা ক্লাবকে বিক্রি করে দিল বা ধারে পাঠিয়ে দিল, বার্সেলোনার কাছে যেন এই স্ট্রাইকারটা না যায় সেটা ইনশিওর করার জন্য। তাই খুব সম্ভবত এই স্ট্রাইকার বার্সেলোনায় যাবেন না, কিন্তু যদি যান, দ্যাট ইজ আ ফ্যান্টাস্টিক অপশন। নাম্বার 5, মোহাম্মদ কাদের মেইটে। তালিকার সবচেয়ে কম বয়সী স্ট্রাইকার এই মোহাম্মদ কাদের মেইটে। রেনের দুর্দান্ত ট্যালেন্ট ফ্যাক্টরির আরেকটা প্রোডাকশন এই ফরাসি স্ট্রাইকার। ইউরোপের বড় বড় ক্লাবগুলো তাকে নিয়ে হাইপড হওয়ার আগেই সৌদি ক্লাব আল হিলালের কোচ সিমিওনে ইনজাঘি এই মৌসুমেই কিনে ফেলেছেন এই মোহাম্মদ কাদের মেইটেকে। সেখানে সিমিওনে ইনজাঘির দুর্দান্ত কোচিং এর পাশাপাশি করিম বেনজেমার মতো একজন আইডলকেও পাচ্ছেন কিন্তু মোহাম্মদ কাদের মেইটে, যে ফরাসি স্ট্রাইকারের কাছ থেকে তিনি আরো ভালো স্ট্রাইকার হওয়ার টোটকাগুলো শিখতে পারবেন। হোল্ড আপ গেম আর বল কন্ট্রোল বেশ ভালো। বক্সের মধ্যে এমন অ্যাঙ্গেলে নিজের শরীর ইউজ করতে পারেন যাতে প্রতিপক্ষের কেউ সহজে বলের নাগাল না পায়। বয়সের তুলনায় বক্সের মধ্যে ফিনিশিংও বেশ ভালো। মুভমেন্ট আর বাতাসে ভেসে আসা বল অ্যাটাক করার ব্যাপারেও তিনি বেশ ভালো, যা তাকে এরিয়াল ডুয়েল জিততে সাহায্য করে অনেক।
বয়স মাত্রই 18 তার। সো কয়েক বছর পর তিনি যে ইউরোপে ফিরবেন এটা মোটামুটি আমরা নিশ্চিতভাবে বলতে পারি। আর সেটা যদি এখনই হয় বার্সেলোনার হয়ে তাহলে কিন্তু ক্ষতি নেই। ফেরান টরেসকে বিক্রি করে দিয়ে লেভানডস্কিকে আরো 1 বছরের চুক্তি দিয়ে তার সঙ্গে কাদের মেইটেকে যদি বার্সেলোনা খেলায় তাহলে ওই অ্যালায়েন্সের মাধ্যমে এই ফরাসি স্ট্রাইকার লেভানডস্কির কাছ থেকে যা শিখবেন সেটা কিন্তু বার্সেলোনা চাইলে মিলিয়ন মিলিয়ন পাউন্ড খরচ করেও কিন্তু পাবে না। আপনার কাছে কি মনে হয় বার্সেলোনার নেক্সট নাম্বার 9 হিসাবে কার আসা দরকার? লেটস হ্যাভ আ ডিসকাশন ইন দ্য কমেন্ট সেকশন।